স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। এবং দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল হচ্ছে সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত একটা অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনামগুলো আমরা দেখি, আমরা সেগুলো জানিয়ে দিই এবং একই সঙ্গে ওই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, তারা আমাদেরকে উত্তরের গভীরে নিয়ে যান, আমরাও খবরের গভীরে ঢুকি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বাসুসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং আছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা এই আয়োজন শুরু করার একটু ধারণা পেয়েছি যে কি কি বিষয় নিয়ে কথা বলবো। একটা শঙ্কার খবর একটু জানিয়ে রাখি। একটু আগে রাত 11টার খবর আমরা বলেছিলাম যে দেশ জুড়ে পুলিশের ব্যাপক যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মানে বলা হচ্ছে যে বিভিন্ন সময় দুষ্কৃতকারীরা এমন গোয়েন্দা তথ্য আছে সরকারের কাছে, যে কারণে হঠাৎ করে আজকে সন্ধ্যার পর থেকে জরুরি বার্তা জারি করা হয়েছে। দেশ জুড়ে আসলে এই সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে। কোন এক ফাঁকে আমরা এটা আলাপ করবো নিশ্চয়ই। এবং দর্শক, বলে রেখে আমাদের এই গোটা আয়োজনের পুরোটা সময় যারা আপনারা আছেন, আমাদের সঙ্গে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং পর্যায়ক্রমে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইশতিয়াক আজিজ উলফাত, আপনাকে দিয়ে শুরু করি। বীর মুক্তিযোদ্ধা আপনি, মানে মুক্তিযুদ্ধের যে সময়টা, সেই সময়টাতে আপনি যে দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, ইনফ্যাক্ট আপনারা যে দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, সেটার ফলাফল হিসেবে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। এটা আমাদের গর্বের বিষয় এবং এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু আক্ষেপের বিষয়, পরিতাপের বিষয়, যখন আমরা দেখি বিভিন্ন সময় বক্তব্যে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বক্তব্যে 47 সালের ঘটনাটা আমরা বলি, সেই সময় একটা আসল স্বাধীনতা হয়েছিল এরকম শুনি, এরপর চলে আসি আমরা 24-এ। মাঝখানে আমরা অস্বীকার করি না, কিন্তু কোনো একটা জায়গায় আমরা আলোটা ফেলছি না 71-এর উপরে। বোধ করি গতকাল মীর জাফর হোসেন আলমগীর এই পয়েন্টটাতেই হিট করেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার লেন্স কি বলে চোখের? আসলে 71-এর শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর 71-কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। খুবই দুঃখের ব্যাপারটা যে 71-এ আমরা এই দেশের স্বাধীনতা পেলাম। স্বাধীনতাটা খুব ইজিলি আসেনি, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এসছে। কিন্তু রাজনীতি আর যুদ্ধ দুটো দুই রকম জিনিস। শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তান চলে গেলেন 25 তারিখ রাত্রে, আর 26 তারিখ ভোরে জিয়াউর রহমান সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করলেন। উনি বললেন উই রিভোল্ট, এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। 25 তারিখ রাত্রের পর আমরা খুবই অস্থির ছিলাম যে কি হতে যাবে, কি করতে পারবো আমরা। তো উনি ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একটা পুরো জাতিকে উনি সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধায় পরিণত করলেন। আমার মনে হয় 7.5 কোটি মানুষের মধ্যে ধরেন আমি যদি 50 লক্ষ ধরি, যে রাজাকার আলবদর বা এর বিরুদ্ধে 7 কোটি মানুষ কিন্তু তখন একসাথে একযোগে এই দেশের স্বাধীনতা চেয়েছিল। আমরা বাংলাদেশে হয়ে গিয়েছিলাম, আমরা আর পাকিস্তান থাকতে চাই নাই। তো যখন এখানে যুদ্ধের সাথে 71-এর সাথে যখন রাজনীতি চলে আসে, আর আমরা 47 থেকে 71 বাদ দিয়ে যদি 24-এ যাই, তাহলে এটা খুবই দুঃখের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে 71 একটা অনেক বড় বিরাট জিনিস, এটার গভীরতা এক সমুদ্রের মতন। কাজেই আমরা 71-কে কটাক্ষ করে 71-কে বাদ দিয়ে কিছুই হবে না। সবার উপরে 71, আর সবার উপরে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই যে আমাদের এই জিনিসটা জন্ম নিয়েছে বাংলাদেশের। এখন যারা বলছে যে 24-এর কথা, তারা তাদের নিজেদের যদি বলে যে 71 নিয়ে যদি কোনো বিভাজন তৈরি করতে চেষ্টা করে, বা আমি আরও কড়া কথা ওদিকের দিকে যাচ্ছি না আমি, তাহলে একভাবে নিজের মাকে অস্বীকার করা, আমরা জন্ম নিয়েছি যেখান থেকে, সেটা ভুলে যাওয়া। কাজে আমি তাদেরকে বলবো এইটার থেকে অনেক দূরে থাকতে। আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে আমরা এখনকার এখানে পৌঁছেছি।
আমরা 72-এ একটা সুযোগ পেয়েছি, কিন্তু সেটা হারিয়েছি। একদম। আমরা 75-এ একটা সুযোগ পেয়েছি, খুব তাড়াতাড়ি 3-3.5 বছরের মধ্যেই আমাদের শহীদ প্রেসিডেন্টের জিয়ার বিয়োগের মাধ্যমে সেটাও হারিয়েছি। আবার আমরা এখন 2025-এ 2026-এর ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা আর একটা সুযোগ পেয়েছি এই দেশটাকে গড়বার জন্য। একদম। এবং আপনি যে পয়েন্টটা বলেছেন এই পয়েন্টটাতে এসে থামি, তারপর আমরা আলোচনার Sure. পরবর্তী দীর্ঘ করব। যেন কামালউদ্দিন সবুজ, বিষয়টি নিয়ে কথা বলতে সত্যি খুব অস্বস্তিকর, কারণ 71 একটা বাস্তবতা, যে বাস্তবতার বিপরীতে আসলে মানে ধারণ করে আমরা বেঁচে আছি। আর 24 ছিল একটা অনিবার্য ঘটনা, যেটা না হলে হয়তো আমরা আমাদের অস্তিত্ব সংকটে আবারও ফিরে যেতে পারতাম। তার মানে জাতীয় জীবনে দুটো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার কেন দুটোকে সামনে দাঁড় করানো হচ্ছে? কোন ন্যারেটিভ, কোন উদ্দেশ্য নিয়ে আসলে দাঁড় করানো হচ্ছে? দুটোর মর্যাদা রেখে আমরা কি এগোতে পারি না? ধন্যবাদ, এবং 71 টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার সহ আলোচক শ্রদ্ধেয় উলফাত ভাই সুন্দর করে বলেছেন, উনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনের একজন সদস্য। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনি 47, 1971, ইভেন আরেকটা যে 90 গণ আন্দোলন, যদি 90 তারপরে ভাষা আন্দোলন, তো তারপরে মনে করেন আপনি যেটা আমাদের 24-এ যে জুলাই, এই সবগুলি কিন্তু কোনোটার সঙ্গে কনফ্রন্টেশনাল মনে হয় না আমার কাছে, কনফ্লিক্টিং মনে হয় না, বিকজ এক একটা প্রেক্ষিতে এক একটা ঘটনা ঘটেছে। আপনি জানেন 1947 এদেশের পাক ভারত উপমহাদেশ, এটা আমরা সবাই জানি, পাকিস্তান ভারত মানে বিভক্ত হয়েছে। সেটা পূর্ব পাকিস্তান ও পশ্চিমবঙ্গ মিলে পাকিস্তান হচ্ছে। সেই যারা পাকিস্তান করেছে তাদের অনেকে আবার 71-এ সে স্বাধীনতা যুদ্ধটা করেছে এবং আমরা যখন দেখেছি যে পাকিস্তানিদের বৈষম্য, পাকিস্তানিদের সঙ্গে আমাদের থাকা সম্ভব না, তখন এদেশের মানুষ রিভোল্ট করে স্বাধীন বাংলাদেশ 71-এর মাধ্যমে আমরা সেটা অর্জন করেছি। তো 71 তো অস্বীকার করার কোনো সুযোগ বা কোনো যৌক্তিকতাই থাকতে পারে না, কারণ এটা ছাড়া তো বাংলাদেশের অস্তিত্বই থাকে না। আবার এর পরে যে বিভিন্ন সময় বাংলাদেশ যে 71 পেল, ওটার একটা অন্যতম বড় চেতনা আমি মনে করি, এবং অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন একটা সমাজ হবে, অর্থনৈতিক সমৃদ্ধির একটা বাংলাদেশ হবে, মুক্ত গণমাধ্যমের একটা বাংলাদেশ হবে। সেটা করতে যায় পরবর্তীতে লম্বা ইতিহাসে আলোচনা যাব না, সেটা যখন বিভিন্ন সময় ব্যর্থ হয়ে ঘটেছে, তখনই এদেশের মুক্তিগামী মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রামী। দেখেন আমরা 90-এর আশার বিরুদ্ধে আন্দোলন দেখেছি, আমরা তখন ইয়াং রিপোর্টার, আমার নিজের কথা বলছি। সে গণ আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদ যে ক্ষমতা দখল করেছিল, একটা মানে আপনার নির্বাচিত সরকারকে সরিয়ে যদি ক্ষমতা করে, তার সেই 9 বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছিল, এবং সেটার মূল নেতৃত্বেই ছিলেন সাবেক মানে প্রধানমন্ত্রী এবং আমাদের গণতন্ত্রের মাতা, যাকে আমরা অনেক বলি যে বেগম খালেদা জিয়া। অন্যান্য রাজনৈতিক দলও ছিল। এর পরে 90-এর গণ আন্দোলনের পরে আবার আমরা পেলাম হলো 24-এর জুলাই। তো কাজেই 24-এর জুলাই ডেফিনেটলি এটা বাংলাদেশের ইতিহাসে, এবং বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের ইতিহাসের একটা অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু আমি এখানে আমার কথাটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষিতে হয়েছে, আমি কথাগুলি বলছি, এটা একটার সঙ্গে আরেকটাকে মানে মুখোমুখি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে করে, এবং এটা মনেও করি না যে এটা করে যারা করেন এটার মধ্যে দিয়ে কোনো ফায়দা হাসিল করতে যদি চান, সেটা ভুল পথে হাঁটছেন ওনারা। একদম। এবং এটা আসলে কেন হয় জানেন, ধরেন আমরা দেখেছি বিগত সময়ে মুক্তিযুদ্ধ 71 এই নামটা বিক্রি করা হয়েছে, চেতনাটাকে বিক্রি করা হয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে। ফলে সাধারণ মানুষের কাছে এই টার্মটা একটা ভিন্নভাবে গেছে। তারা মনে করেছে যে 71 মানে হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, নানামুখী বয়ান। এই যে তরুণ প্রজন্ম শুনতে শুনতে তারা হয়তো কিছুটা হালকাভাবে নিয়েছে। আপনার সেটা মনে হয় কি এরকম? না, এইটা এই যে আপনি কথাটা বলছেন, এটা কি আমি এইভাবে বলবো যে মনে করেন 71 তো বাংলাদেশের সকল মানুষের 71। জি। এটা যখন একটা দল যখন এটাকে মানে কি বলে আপনার নিজেদের করে ফেলার চেষ্টা করলো, এটা বাংলাদেশের মানুষ মেনে নেয় না। কিন্তু বাংলাদেশের মানুষ তো স্বাধীন সার্বভৌম, আপনার এখানে দ্বিমত থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, এখানে গণতন্ত্র থাকবে, ভিন্ন মতের প্রতিফলন থাকবে। কিন্তু যখনই একটি দল স্বাধীনতা চেতনার নামে বিভিন্ন বয়ান তৈরি করার চেষ্টা করলো, যেটা অনেকে মনে করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়ে গেল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করেন, তখন এটা বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। আবার 71-এর চেতনাকে যারা
লাভজনক একটা ব্যাপার হিসাবে দেখতে চেয়েছিল, যেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়, আবার 24টাকেও লাভজনকভাবে কেউ করতে চায় সেটা আবার মেনে নেয়, কিন্তু দরকারই নাই। কারণ এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, সম্পূর্ণ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তো কাজেই সেভাবে আমাদেরকে দেখতে হবে, এবং সেটা যদি আমরা খুব নির্মমভাবে দেখতে পারি, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলমান রাখতে পারি, অর্থনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আমরা চেপে আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারি, এই দেশকে স্বাধীন সার্বভৌম রাখতে পারি, তাহলে প্রত্যেকটি যা যা বলছেন 71, 90 সবার স্পিড আসলে আমরা ধারণ করতে পারবো। যাবো। আমি একটু আপনার একটা মতামত দিতে চাই। ধরুন যে অর্থে 71কে আসলে বিক্রি করা হয়েছিল বা নিজেদের করে নেওয়ার একটা চেষ্টা ছিল, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা ছিল, মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চয়ই আপনার খারাপ লেগেছে সেটা। আপনার কি মনে হয় কোনো পক্ষ এখন 24টাকেও ঠিক একইভাবে নিজের করতে চাইছে, সে একই পথে কেউ হাঁটছে কিনা? আমি এটা নিয়ে বেশি চিন্তা করি না, বেশি এটা নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তার কারণ 71, 24, 24। 71-এ একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, আমরা একটা পতাকা পেয়েছিলাম, হ্যাঁ, জাতি একটা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসাবে আমরা পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করলাম। সেটা কিন্তু 24-এ না। আমি 24কে ছোট করতে চাই না, কিন্তু 24-এ আমরা স্বৈরাচার মুক্ত হলাম। তো এখন স্বৈরাচার 15টা বছর অথবা তার আগের থেকেই 72 থেকেই আস্তে আস্তে সংবিধানে পেজ 1 থেকে লাস্ট পেজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কোনো কথা নাই। আচ্ছা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা বলে কোনো কথা নাই। এটা কিসের কথা বলছেন? আমাদের বাংলাদেশের সংবিধানে, হ্যাঁ, সংবিধানে এখনকার না, হ্যাঁ, আওয়ামী লীগের সংবিধানে নাই। আর রাতকে দিন, দিনকে রাত করে দেওয়া হলো। হ্যাঁ, কারণ আমরা শেখ মুজিব চলে গেছে পাকিস্তান, কিন্তু সেই সংবিধানে লেখা হলো শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা তো সেটা কথা শুনি নাই, কিন্তু এটা ক্রিয়েট করলো, ন্যারেটিভ খাড়া করা হলো, এবং ওটার উপরে বেস করে আওয়ামী লীগ তার রাজনীতি করে গেল। এখন অনেক রকম মিথ্যা হয়, আর 71 নিয়ে যত মিথ্যা কথা বলা হয়েছে, এটা নিয়ে আর অন্য কোনো কিছু নিয়ে বাংলাদেশে এত মিথ্যা কথা বলা হয়নি। মুক্তিযোদ্ধা যারা সবাই খুবই একটা অবহেলিত, অবাঞ্ছিত একটা গোষ্ঠী। তার কারণ রাজনৈতিক ফায়দা লুটবার জন্য মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আওয়ামী লীগ কিনার করে দিল। তাদের বয়ানটা হলো রাজনীতির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে না। কিন্তু তারা ব্যবসা করার সময়, রাজনীতির ব্যবসা করার সময় তারা মুক্তিযুদ্ধটাকে ধরে এটার লম্বা সময় ধরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা, মুক্তিযুদ্ধ না করে, মুক্তিযুদ্ধ না চেয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে না থেকে এটা আবার জারি করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাও তৈরি করা হলো। তৈরি করা হলো। দেখেন, আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল গত লাস্ট টার্মে, এই 15 বছরে 1 লক্ষ মুক্তিযোদ্ধা তারা তৈরি করে গেছে। আমরা 71-এ 1 লক্ষ থেকে 1,20,000 আর্মির মুক্তিযোদ্ধা নিয়ে আমরা ছিলাম, কিন্তু এখন মুক্তিযুদ্ধের সংখ্যা হলো 1,98,000, প্রায় 1 লাখ বেশি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি মরে গিয়ে 71-এর মুক্তিযোদ্ধারা এখন 50-60 হাজার আছি, কিন্তু ভাতা নিচ্ছে প্রায় 2 লাখ। কিভাবে এটা সম্ভব? আওয়ামী লীগ এমন একটা দল ছিল যে আপনি এটার একদিক দিয়ে ঢুকবেন সাধারণ মানুষ হয়ে থেকে, আপনি ওদিক দিয়ে বেরোবেন মুক্তিযোদ্ধা হয়ে। তারা এই 14 থেকে 25 পর্যন্ত তারা 1 লক্ষ মুক্তিযোদ্ধা তৈরি করেছে, এবং মুক্তিযুদ্ধটাকে যত ছোট করা যায় তাই হয়ে গেছে। আবার 72-এ কিন্তু বিশ্বাস করবেন না আপনি, যে আপনার তো তখন জন্মই হয় নাই, হ্যাঁ, হাজার হাজার, লাখ লাখ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং 20 টাকা থেকে আরম্ভ করে 100 টাকায় মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হয়েছে। কিন্তু আজকে সেই দিন শেষ। এখন এই নতুন পরিবেশে, এই নতুন পরিস্থিতিতে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, আমরা চাই যে আমরা
আমাদের জীবন শেষ, আমরা আমাদের জীবনের শয়ান্নে এসে পৌঁছেছি, হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধারা এখন তাদের চলে যাওয়ার বিয়োগের পালা, কিন্তু অন্তত এই আমরা আশা করব যে এই সামনের দিনে বাংলাদেশ একটা জায়গায় গিয়ে পৌঁছবে, পেছনে আর হাঁটবে না। সাইফ মুস্তাফিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি সময়টা দিচ্ছেন। বরাবরই আপনার সঙ্গে কথা বলার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি খুব ধীরে সুস্থে ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে উপস্থাপন করেন। গতকাল আপনাদের আরেকজন সদস্য ছিলেন জনাব ফরিদ, তার আগের দিন ছিলেন মনিরা শারমিন, তার আগের দিন ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন নূর, এবং সবার কাছ থেকে আমরা আসলে এই উত্তরগুলোই পাই। কিন্তু মুশকিল হচ্ছে আমরা শিরোনাম যখন দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি, তখন একটু হতাশ হতে হয়। মনে হয় না যে তিনি আসলে আপনাদের দলেরই কেউ একজন, কারণ আপনাদের বক্তব্যগুলোর ভিতরে আপনি যতটা গুছিয়ে বলেন তার বক্তব্যের মধ্যে নানা রকমের ন্যারেটিভ আমরা পাই। যেমন আজকে যে শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট সব গণমাধ্যমে শিরোনাম করেছেন যে তিনি বলেছেন হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা তিনি কল্পনাও করেননি। এই যে কথাটা, এটা আমরা কোট করতাম না, কিন্তু যেহেতু এনসিপির মতো দলের মুখ্য সমন্বয়ক তিনি, আমরা ইগনোরও করতে পারছি না। কখনো কি আপনাদের দিক থেকে একটু বিব্রত বোধ করেন, বা আপনাদের দিক থেকে মনে হয় ক্লিয়ারিফিকেশনের দরকার আছে? কখনো তার সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা? জি, সাইফ মুস্তাফিজ। ধন্যবাদ আপনাদের এবং আমার যারা বিজ্ঞ সমালোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মানে এই আলাপগুলো তো আসলে গত 3 থেকে 4 দিন ধরে হয়ে আসছে, যে আসলে বক্তব্যের প্রেক্ষাপট, এবং এটা নিয়ে কিন্তু আমরাও কথা বলেছি যে অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আছে যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে ধারণ করি না, বা আমাদের দলীয় যারা আছে অনেকে এটা পছন্দ করেন না। কিন্তু দেখেন, পলিটিক্যাল জায়গা থেকে কিছু কিছু মানুষের ব্যক্তিসত্তার জায়গা থেকে তার নিজস্ব কিছু পলিটিক্যাল বয়ান থাকে, তো সেই জায়গাটা ধরেন যে মানে এটা সমালোচনার জায়গা থাকবে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেই জায়গায় আমরা যেটা বারবার বলছি যে আসলে এই কথাটা দিয়ে আপনারা সবাই বা আমরা সবাইকে আসলে যতটা গুরুত্বের সাথে আমাদের এই হামলার যে ঘটনা ঘটলো সেটাকে আসলে আমরা দেখছি কিনা, বা আমরা হামলার যে প্রেক্ষাপটটা আছে সেটাকে আমরা আড়াল করে ফেলছি কিনা। আমাদের নিজস্ব বক্তব্যের জায়গা থেকে অবশ্যই আমরা ভুল ত্রুটির জায়গা থাকছে, কিন্তু সেখান থেকে আসলে বের হয়ে আসার সুযোগটা কি আমরা এভাবেই করতে চাচ্ছি কিনা, যে শুধুমাত্র একজনের বক্তব্যের জায়গাটা থেকে আমরা বারবার বলছি যে এইটা আসলে এই কারণে হয়েছে বা ওইটা ওই কারণে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের জায়গায় ভিন্নতা অবশ্যই থাকবে, এবং এটা তো আসলে বাংলাদেশের কালচারে নতুন না। আমরা তো সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকেও বিএনপিতে এরকম অনেক কথা বলতে দেখেছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলে এরকম। একটু বলি, গতকালও জনাব ফরিদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি রেফারেন্স দিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের। হ্যাঁ, আমরা জানি ওনার অনেক বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে, কিন্তু মুশকিল হচ্ছে দলটার নাম এনসিপি, মানুষগুলো তরুণ, তারা আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল। ঘুরে ফিরে পুরনো রেফারেন্স যদি তারাও দেয়, মানুষ তো কিছুটা হলেও আশাহত হয়। না, আপনি নিজেই তো 5 জনের রেফারেন্স দিলেন যে এনসিপি তে আমাদের মতো মানুষ যেভাবে কথা বলছে, তো একজনের রেফারেন্স দিয়ে কি আপনি হামলাকে জাস্টিফাই করতে চাচ্ছেন? তাহলে মুখ্য সমন্বয়ক তিনি, মুখ্য সমন্বয়ক দলের, ঠিক আছে, তিনি তো আহ্বায়ক সদস্য সচিব, এছাড়া আরো আমি কিন্তু ফেসবুক স্ক্রল করলে আপনার বক্তব্যের খুব একটা রিলস, খুব একটা শর্টস পাই না, কিন্তু আমরা পাতার পর পাতা যতবার স্ক্রল করছি নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন রিলস, কখনো মির্জা আব্বাসকে নিয়ে বলছেন, কখনো, তাহলে সেটা তো পাবলিক রিচ বেশি হয়, আলোচনা জনগণ তাকে সেলিব্রেট করছে। জি, এখানে তো তাহলে সামষ্টিকভাবে দায়বদ্ধতার জায়গা তো শুধুমাত্র আমার আপনার রাজনীতিবিদদের না, যেই বাংলাদেশের জনগণ আছে তারা যদি তার এই কথাগুলোকে গ্রহণ করে, সেটাকে আমি আপনি কি বাধা দিতে পারবো? তার মানে তার পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে, মানে সেই বক্তব্য দিয়ে মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তাহলে এটাও তো আসলে অস্বীকার করার সুযোগ নেই। তো এই দায়বদ্ধতার জায়গাতে শুধুমাত্র আমি আপনি সমালোচনা করে যতটা বলতে পারি, তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি হয়তোবা যেভাবে কথা বলছেন তার মধ্যে একটা বড় অডিয়েন্সটা হয়তোবা সেটাকে গ্রহণ করছে। হ্যাঁ, সেই অডিয়েন্স আসলে তাকে কি রাজনীতিবিদ হিসেবে ট্রিট করছে নাকি কমেডিয়ান একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, সেটা তো আলোচনার বিষয়, তাই না? সেটা তো আসলে তাদের বিষয়। মানে আমরা তো দেখলাম যে যখন নির্বাচন হয়েছে ঢাকা 8 আসনে, সেখানে তো অনেক ডিবেট আছে যে সেটা আসলে একদম মির্জা আব্বাসের স্ত্রী ভোট রিগিং করে ভোটটা জিতেছে। তো আমার মনে হয় না যে একজন জোকারকে বা একজন কমেডিয়ানকে কেউ ভোটে নির্বাচিত করে ফেলতে পারে আর কি। আচ্ছা, আমার ভালো লাগছে মানে সাইফ মুস্তাফিজ নিজের দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এটা কথা বলছেন, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন। আরেকটা বিষয় একটু বলবেন সাইফ মুস্তাফিজ, সালাউদ্দিন তানভীর উনি আসলে প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করেছিলেন, পরবর্তীতে সরিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন বটে। তিনি সেই সালাউদ্দিন তানভীর যাকে এনসিপি থেকে একবার আপনারা অব্যাহতি দিয়েছিলেন,
তিনি জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ করেছিলেন, কমিশন ম্যানেজার করেছিলেন, এরকম অভিযোগ উঠেছিল। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত না হয় আপনারা পুনর্বহাল করেছেন। এবারও তিনি একই কাজ করলেন, এবার একটু ভয়ঙ্কর কাজ করলেন, পরবর্তীতে আপনার থেকে অব্যাহতি দিলেন, শোকজ লেটার দিলেন। আপনারা কি এনসিপির ভেতরে কে কি করছে সেগুলো নিয়ে আলাদা করে শুদ্ধি অভিযান করেন, নাকি ঘটনা ঘটার পরে গিয়ে তারপর আপনারা ব্যবস্থা নেন? না, আমরা চেষ্টা করি আমাদের দলীয় পলিসির জায়গা থেকে নির্দেশনা অবশ্যই দেওয়া থাকে, জি। এবং গাজী সালাউদ্দিন তানভীর যে পোস্টটা করেছে এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অবশ্যই কিছু জায়গা আমাদের একটা ফাইন লাইন থাকতে হবে, জি। সেটা আসলে কখনোই ক্রস করা ঠিক না। এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা মানে কোনোভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে এটা আসলে কোনো জায়গা নেই বলার, মানে কোনো রকম ঘটনা প্রোভাইড থেকে সে এটা লিখতে পারে, বা আছে না যে ধরেন আপনি চুরি করছেন, বাটপারি করছেন, আপনাকে চাঁদাবাজ বা এইগুলার একটা বলার একটা জায়গা, তারপরও আমি ধরে নেই যে আছে। কিন্তু তার যে স্ট্যাটাস এটা তো আসলে খুবই নোংরা একটা ব্যক্তি আক্রমণ করেছে, তো সেটাকে এনসিপি কখনোই সমর্থন করে না, এবং সেই জায়গা থেকে কিন্তু তাৎক্ষণিকভাবেই দলের জায়গা থেকে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন এবং আমি একটু জনাব কামালউদ্দিন সবুজ আপনার মতামত একটু নিতে চাই। কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমরা টানা আলাপ করছি, কারণ হবিগঞ্জ থেকে শুরু হয়েছে পদযাত্রা। সেখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যের মধ্যে অনেক আপত্তিকর শব্দ ছিল, এমন অভিযোগ উঠেছিল, এবং বলা হচ্ছে তার এই বক্তব্যে কিছু মানুষ স্থানীয় পর্যায়ে যারা আছে তারা সেটা উস্কানি হিসেবে নিয়েছে এবং তারা সেই জায়গা থেকে এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। জুলাই পদযাত্রায় উদ্দেশ্য হওয়া উচিত ছিল সমস্ত জুলাইয়ের শক্তিগুলোকে ভরসা দেওয়া যে আমরা একই চেতনার মানুষ। সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অনেকে বলছেন। আপনি আপনার দিক থেকে আসলে কি বলবেন? মানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আমরা যতটা আলাপ করছি, যতটা সমালোচনা করছি, এই হামলার ঘটনা নিয়ে ততটা কি বলতে পারছি? কোথাও কি কোনো ছন্দপতন? না, প্রথম কথা হচ্ছে জুলাই পদযাত্রার যে মানে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল এটা তো কোনো তারা দিতেই পারেন, এবং ওইভাবে ওনারা দিয়েছেন এবং শুরু করেছেন। এখন কথাটা হচ্ছে জুলাই পদযাত্রায় রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না এমন কোনো কথা নেই, দিতে তো পারবে। জুলাই তো ডেফিনেটলি এটার একটা রাজনৈতিক ডাইমেনশন তো আছে, রাজনৈতিক বক্তব্য দিতে পারবে, রাজনৈতিক আমি রাজনৈতিক বক্তব্যের কথা বলছি না, রাজনৈতিক বিভাজন তৈরি আসছি আমি। রাজনৈতিক বক্তব্যের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা আপনি উল্লেখ করেছেন যে সেখানে কোনো উস্কানিমূলক কথা আছে কিনা। এখন কথা হচ্ছে যে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তো এনসিপি তো মানে এখন হয়েছে মানে প্রতিশ্রুতি। এর আগে তো ওনারা ছাত্র জনতা হিসেবে ছিলেন, এর একটা অংশ এসে পরে এনসিপি হয়েছে। এই জুলাই আন্দোলনের অন্যতম মেইন স্টেক হোল্ডার তো বিএনপি নিজেই। শুধু বিএনপি না, অনেক রাজনৈতিক দলই ছিল, পেশাজীবীরাও ছিল। তো কাজেই আপনি যে কথা বলছেন যে জুলাই অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে সামনে মানে এগিয়ে যাওয়ার এই ধরনের বক্তব্য থাকলে আপনি মনে করেন বা অনেকে মনে করেন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক কিছু ভালো হতো, কনফ্রন্টেশনাল লাইন ওপেন না করে। ভেরি গুড, এটা তো একটা পয়েন্ট আছেই। কিন্তু কথা হচ্ছে জুলাইকে কেন্দ্র করে নিজেদের এমন কোনো রাজনৈতিক বয়ান যদি হাজির করতে চায় যেটা অন্য জুলাই অভ্যুত্থানের অন্য স্টেক হোল্ডারদের আপনার যাদেরকে মনে করে যে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে বা তাদেরকে অসম্মান করছে, তাহলে তো সেখানে কিছুটা বা মানে আপনার কী বলে মানে বিরোধিতা আসতেই পারে। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আপনি যে প্রশ্নটা বারবার করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথা, উনি কিন্তু সবসময় কিন্তু মিডিয়াতে প্রজ্জ্বল থাকেন। এটা এখন নেগেটিভ হিসাবে থাকবে না পজিটিভ, এটা ভিন্ন অন্য আরেকটা আলোচনা। আমরা ভাইরালে একটা ভালো বাংলা পেলা প্রজ্জ্বল থাকে না, এটা আমি বললাম এই জন্য। এটার অর্থ হচ্ছে যে এটা যেমন এনসিপির একজন নেতা, কিন্তু উনি কিন্তু উনার যে বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য উনি দিয়েছেন সেটাকে কিন্তু উনি কিন্তু আমার যতটুকু বুঝতে পেরেছি পুরোপুরি সমর্থন করেছেন তাও না। এনসিপি আমি দায়িত্বে বলতে পারি অনেক গুরুত্বপূর্ণ নেতারা আছেন যারা তার বক্তব্য পরিপূর্ণভাবে সমর্থন করছেন না। এবং তো উনি এটাও বলেছেন, যেটা আমি শুনতে পারি, সবাই দর্শকরা শুনতে পেয়েছেন, সেটা হচ্ছে যে এটা ওনার কিছুটা রাজনৈতিক বয়ানও হতে পারে, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থেকে হতে পারে। সেটা তো এনসিপি অ্যাজ এ হোল, পার্টি হিসেবে অ্যাজ এ হোল গ্রহণ করে কি না সে ব্যাপারে উনি মনে হয় বলছেন যে হয়তো এটা এখনো গ্রহণ করেন না, বা এই ধরনের একটা আন্ডারলাইং অর্থ আছে। এটা আমরা অত লম্বা আলোচনা যাব না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব কেন এই ধরনের বক্তব্য রাখেন, কেন এরকম ভাইরাল হতে চান, উনি কি ভাইরাল হওয়ার জন্যই করেন নাকি ওইটাকে বিশ্বাস করেন,
সেটা মনে হয় উনাকে জিজ্ঞেস করলে অনেক বেশি ভালো বলতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে উনি আপনার যে বক্তব্যগুলি রাখেন, উনার বক্তব্যগুলি অন্যান্য এনসিপির যারা খুব কনস্ট্রাকটিভ রাজনীতি করে বলে অনেকে মনে করেন তাদের চেয়ে একটু ডিফারেন্ট, যার কারণে এগুলি আপনারা যেটা বললেন রিলস হিসাবে দিলে অনেক রিচ হয়ে যায়। এটা তো আমরা এখন এবং আমি কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেও জানেন যে হ্যাঁ, তার এটা ভাইরাল এখন এটার জন্য একজন আমার বক্তব্য কোটি কোটি মানুষ মানে মানে দেখবে, এটার জন্য মানে আমি একটা যে কোনো একটা বক্তব্য দিয়ে দিব, এটা কোনো আমার মনে হয় না আমার মনে হয় না এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিকবিদের আচরণ হওয়ার কথা নয়। এটা নিশ্চয়ই নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে চান। আমরাও চাইবো যে তরুণরা রাজনীতিতে আসবে, খুব ভালো কথা। এবং রাজনীতির সঙ্গে অন্যদের, উনি যে রাজনীতি করেন বা উনি যে রাজনীতি করতে চান সেটা যে সবাই গ্রহণ করবে তেমনও কথা নয়। সেটা আবার আপনার অন্যরা যে আপনার বিরোধিতা করবে না তেমনও কোনো কথা নয়। আমি বলছি যে আমরা যদি মুক্ত চিন্তায় বিশ্বাস করি, এমন কথা হচ্ছে ওনার রাজনীতি যদি বয়ান যদি গ্রহণযোগ্য না হয়, এটা অটোমেটিক্যালি ইট উইল ডাই ডাউন, আমি এভাবে মনে করতে চাই। এবং এটাই না ডাইন ডাউন এই জন্য করবে ওনার রাজনৈতিক বক্তব্য। আমি বিস্তারিত যাব না। ওনারা যখনই যেটা দিচ্ছেন না কেন, ভাইরাল হওয়া এক জিনিস, আর একটা রাজনীতি, এটা তো একটা ফিলোসফি, এটা একটা মানে এটা একটা এক ধরনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি একটু শেষ করি, বলে যাবো, সেই জায়গায় যদি উনি মানে ঢুকতে না পারেন ওনার সেই বয়ানের মাধ্যমে, তাহলে আমার মনে হয় না সেটা মানুষ গ্রহণ করবে। মানুষ গ্রহণ করলো না, মানুষ বাদই দিয়ে দিল। হ্যাঁ, মানুষ হয়তো এন্টারটেইনমেন্ট হিসেবে নিল, কিন্তু মুশকিল হচ্ছে তার বক্তব্যের কারণে যদি হবিগঞ্জের মতো কোনো ঘটনা ঘটে, অর্থাৎ উস্কানি ফিল করে, সে দায়টা আসলে কে নেবে? না, প্রথম কথা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য, এটা কিন্তু অভিযোগ, এটাকে প্রমাণিত না, অভিযোগ হিসেবে উস্কানিমূলক বক্তব্য তো কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ দিতে দেওয়া উচিত নয়। এটা আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে তাই মনে করি। কিন্তু কথা হচ্ছে কেউ যদি দিয়ে থাকেন, প্রথম হচ্ছে যে উনি যদি, আমি ওনার কথা বলছেন, যে কেউই যদি দিয়ে থাকেন সেই দায়িত্ব তো ওনাকে বা ওনার দলকে নিতে হবে, একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে সেই দায় সেটা করতে যে যারা ক্ষমতায় থাকবেন, এখন মনে করেন বিএনপি ক্ষমতায় আছেন, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারের দায়িত্ব, এটা আমরা সবসময় জানি। সেই জায়গা থেকে সরকার তার দায়িত্বটা পালন করবে, এটাই স্বাভাবিক। এবং সেই উস্কানিমূলক বক্তব্য যে কেউ দেখ না কেন, সেটা যেই হোক, তো সেখানে তো নিশ্চয়ই মানে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার, যে পদক্ষেপগুলি নেওয়া দরকার, সেটা সরকার নেবে। এটাতে স্বাভাবিক ব্যাপার, এটা আমি মনে করি না যে কোনো, এটা হলো প্রশাসনিক একটা বিষয় এবং জনগণের প্রতি তাদের দায়িত্বশীল আচরণের একটা বিষয়। একদম। আমি এস এম সাইদ মুস্তাফিজের কাছে আরও জানার চেষ্টা করবো। তার আগে ছোট করে ইশতিয়াক জুলভাত, আপনি যদি একটু বলেন, আমরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলছি, আমাদের উদ্দেশ্য থাকে এটা যে নাসিরুদ্দিন পাটোয়ারি বয়সের তরুণ এবং দেশের জন্য, রাজনীতির জন্য তিনি অনেক কিছু দিতে পারেন, এখনো সেই বয়সটা তার পড়ে আছে, এবং তিনি যে পজিশনে আছেন এনসিপির মতো দলের মুখ্য সমন্বয়ক, তার অনেক কিছু করার সুযোগও আছে বটে। কিন্তু তার এই বক্তব্যের কারণে যখন আমরা প্রশ্ন করছি এনসিপি কাউকে, সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী রেফারেন্স আসছে, অনেকে রেফারেন্স দিচ্ছে সুরঞ্জিত সেনগুপ্তের, তারা তো এই কথাগুলো বলেছিল, তখন তো কথা হয়নি, এখন কেন তার ক্ষেত্রে আমরা রেফারেন্সটা কি দিতে পারি? এখন কি সেই সময়টা এসেছে দেয়ার? আমাদের প্রথমে দেখতে হবে যে রাজনীতির বা বাংলাদেশ এত বড় একটা অভ্যুত্থানের পর কোন পর্যায়ে আছি। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 2/3 ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে এবং শেখ হাসিনা পলায়নের পর এই যে নতুন একটা পরিস্থিতি, 15 বছরের বিএনপির অসম্ভব অত্যাচারের পর তারা কোনো সময় রাজপথ ছাড়েনি। আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে বিএনপিকে দমাতে চেষ্টা করেছে, কিন্তু সমানে সমানে বিএনপি যুদ্ধ করেছে। 15ই জুলাইয়ের পর 24-এর যখন আবু সাইদকে গুলি করা হলো, তারপরে সাধারণ মানুষ, আমরা 15 বছর বিএনপির পক্ষ থেকে যুদ্ধ করে যে কাজটা করতে পারিনি, এই ওপেন কিলিং অফ আবু সাইদ যে ট্রিগারটা চাপ দিয়ে দিয়েছে, যেই
স্ফুলিঙ্গটা ধরিয়ে দিয়েছে, সেটার মাধ্যমে জনসাধারণ নেমে এসছে। এবং এখানে এনসিপির, এখনকার এনসিপি, তখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা হ্যাঁ, ছাত্র নেতা হ্যাঁ, যারা, তারা জি। একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। হ্যাঁ। এবং সবচেয়ে বেশি হয়েছে যে তারা ওই আমরা যেটা অপটিক্সে দেখি সেটা হলো যে হারুনের ভাতের হোটেলের সেই সিনগুলি আমরা অনেকভাবে গ্রহণ করি। কিন্তু এখন আমি চাই না নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেশি ইম্পর্টেন্স দিতে, জি। কারণ সবুজ ভাই যে বলেছেন, খুব যথার্থই বলেছেন, যে সামনের দিনে আমরা দেখব যে এই রকম শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে, হ্যাঁ, দেশের সম্মানীয় ব্যক্তিদেরকে সব রকম বাজে কথা বলে, বেয়াদবি করে সে কোন পর্যন্ত যেতে পারে, বেশি দূর যেতে পারবে না। কিন্তু পার্টি হিসাবে এনসিপির একটা দায়িত্ব আছে এখানে জি। তাকে বারণ করবার এবং তাকে কন্ট্রোলের মধ্যে রাখবার। তো সেটা না করে আমার ওই তরুণ SM সাইদ মুস্তাফিজ। এনসিপির নেতা জি। উনি বললেন যে নিশ্চয়ই তার একটা সমাজের মধ্যে এই টাইপের কথাবার্তা, হ্যাঁ, মানুষ গ্রহণ করছে, গ্রহণযোগ্যতা কিছু মানুষ আছে, হয়তো গ্রহণ করছে। গ্রহণযোগ্যতা আছে। এটা খুবই হাস্যকর সত্যি, এই যদি ওনারা এটা এইভাবেই দেখেন। হ্যাঁ, তার কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি না, আমি তো is বলছি করি, nothing- আমার মনে হয় SM সাইদ মুস্তাফিজ আমার কথার প্রেক্ষিতে এটা বলেছেন, যে আমি যে রেফারেন্সটা দিলাম যে রিলস গুলো ভাইরাল হচ্ছে, সেই জায়গা থেকে উনি হয়তো বলেছেন। জি। তো দিস ইজ জোক। জি। হ্যাঁ, তো নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো, আমরা ৭১ যুদ্ধ করেছিলাম, আমরা দেশটা স্বাধীন হয়েছিল। জি। হ্যাঁ, তো এখন তারপরে কিন্তু আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফেরত চলে গেছি। হ্যাঁ, আমরা শ্রমিকরা কারখানায় যেতে চলে গেছে। আমরা রাজনীতিতেও নামি নাই, আমরা আলাদা পার্টিও করি নাই, আমরা এটাতে একই ছবি তো আমরা 90-এর পরেও দেখেছি, 90 আন্দোলনের পরেও দেখেছি। আন্দোলন হলো, অনেক কিছু হলো, তারপর পড়ে গেল। কিন্তু এই যে ওরা যে জিনিসটা চালিয়ে যাচ্ছে সমানে, হ্যাঁ, এখন দেশটা আমরা খুব একটা ভালো জায়গায় নাই। শেখ হাসিনা ট্রেজারি খালি করে দিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানির সংকট আছে। আমরা তরুণ নেতা হিসাবে, নতুন দল হিসাবে ওইসব দিকে নজর না দিয়ে যদি খামোখা এই জামাতের মতন, যেরকম জামাত আজকেও বলেছে ফ্যাসিবাদ সরানোর জন্য তারা রাজপথে নামবে। হ্যাঁ, অলরেডি বিএনপি কে ফ্যাসিবাদ যদি সংস্কার না করে সংশোধন করা হয়, তাহলে অলরেডি তারা বিএনপি কে এই যে 5 মাসের 6 মাসের একটা সরকার, হ্যাঁ, একটা অসম্ভব কঠিন সময়ের সরকার, যেখানে ইরাকের যুদ্ধ হলো, হ্যাঁ, সেই কারণে গ্যাস ফুয়েল আমরা বন্ধ হয়ে গেল আসা, এই সমস্ত পার করে যে আমরা এই পর্যন্ত 6 মাস কাটিয়েছি, এটাই একটা বিরাট কৃতিত্ব এই সরকারের। জি। হ্যাঁ, আমরা আশা করি যে এই পাটোয়ারি টাইপের মতন লোকেরা সামনের দিনে এটার থেকে তারা সরে আসবে এই জায়গার থেকে, এবং এই যে ক্রাইসিসগুলি আসছে এই সময়, এই ৭১-এর যারা আমাদের সাথে যুদ্ধ করেছিল তারা এখন অপোজিশনে, তাদের নবজন্ম হয়েছে এইবার। এইটা যদি তারা রিয়েলাইজ না করে তাহলে আমাদের দেশের জন্য খুবই খারাপ অবস্থা সামনের দিনে। এবং আমরা কিন্তু বিএনপি কিন্তু 2/3 ভোটে মানুষের অনেক ভালোবাসা নিয়ে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে, হ্যাঁ, সরকারটা গঠন করেছে। কাজেই আমাদের দল কিন্তু এটা অনেক সহ্য করে, অনেকভাবে এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে চেষ্টা করছে। এখানে আমি একটু বলে রাখি, আমার সাথে প্রধানমন্ত্রী কথা হয়েছিল যখন উনি প্রধানমন্ত্রী না, উনি যখন আমাদের পার্টির চেয়ারম্যান, এবং লন্ডনে স্কাইপিতে কথার মধ্যে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনার উপদেশের জন্য যে এদেরকে কিভাবে আমরা ডিল করব। যখন ওনার ছবি, জিয়াউর রহমানের ছবি ঢাকা ইউনিভার্সিটিতে মাটিতে ফেলে পাড়ানো হয়েছিল, হ্যাঁ, তো উনি বলেছিলেন যে ওদের বয়স কম, আস্তে আস্তে তারা তাদের পলিটিক্যাল ইয়েটা গ্রো করবে, আস্তে আস্তে ওরা দেশকে ভালোবাসবে, আস্তে আস্তে ওরা সুন্দরভাবে
পার্টিসিপেট করবে সব কিছুর মধ্যে, ওদের ওদের কথা বাদই দেন এখন। মানে উনি একটা স্পর্শকাতর জায়গায় থেকে সরে এসে উনি তাদের প্রতি সাপোর্ট দেখালেন। কিন্তু এখন আজকে কি বলল এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রহমান প্রধানমন্ত্রীর কাফফারা দিতে হবে। চেয়ারটাকে তো আপনি সম্মান করবেন। একদম। এখানে একটা ব্যাখ্যা তো মুস্তাফিজ দিলেন যে এটা মানে এনসিপি এইভাবে মিন করে হয়তো সেটা বলে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য, কিন্তু তারপরও তার যে দলীয় একটা ডেজিগনেশন আছে সেই জায়গা থেকে পার্টির একটা রেসপন্সিবিলিটি আছে না। তারেক রহমানকে কাফফারা দিতে হবে এমন কাফফারা যা কল্পনাও করেনি, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। কিন্তু মুশকিল হচ্ছে তিনি যেহেতু আপনার দলে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, কাজে এনসিপির বক্তব্য হিসেবে এটা অনেকে মনে করতে পারে এনসিপি সেই জায়গা থেকে ক্লারিফিকেশন দেবে কিনা আনুষ্ঠানিকভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের পক্ষে শক্তি আপনারা ছাত্রদলরা, কিন্তু হবিগঞ্জে যেটা ঘটে গেল সেটা অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনা কেন ঘটতে পারে, পাওয়ার শেয়ারিংটা এখানে মূল বিষয় কিনা নাকি অন্য কোনো কারণ এখানে আছে, এবং এই মুহূর্তে সরকারের বিপক্ষে যেভাবে হার্ডলাইনে আছে বিরোধী দল, সেখানে আসলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা। তিনটা। জি, আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের আলাপটাই বেশি আমার কাছে আসছে। জি। নাসিরউদ্দিন পাটোয়ারির কালকে যে রাত্রেবেলা সে আবার হামলার শিকার হলো, সিলেটের সেখানে জয়ন্তাপুরে যেভাবে এটা করলো সেটা তো আপনারা বলছেন না। গতকাল আমরা আলাপ করেছি, গতকাল কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আলাপ করেছি, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, সেই ছবিটা আমরা সেটার দেখেছি। পরিপ্রেক্ষিতে কারণ আপনি আমাকে কোন রকম মানে নিরাপত্তা দিতে নিশ্চিত করতে পারছেনই না, বরঞ্চ আপনার দলের সন্ত্রাসী বাহিনী আমার নিরাপত্তা একদম নাই করে ফেলছে, মেরে ফেলার মতো অবস্থা করে ফেলছে। তাহলে আমি আপনাকে কি মুখে মানে মধু নিয়ে সারাদিন বলবো যে না জনাব তারেক রহমান বাংলাদেশের সেরা প্রধানমন্ত্রী, এই সেই আরো রকম কথাবার্তা বলে আমি কি মানে প্রশংসা করতে থাকবো সারাদিন? মানে আপনারা কি এটা চাচ্ছেন এখন থেকে? আমার হচ্ছে যে আমার যে ভাইটা আলিফের যে চোখ অন্ধ হয়ে গেল, মানে এটার দায় কি নাসিরের বক্তব্যের জন্য আপনারা বারবার এটা জাস্টিফিকেশন দিচ্ছেন? ওনার ব্যাপারে কি আপনারা একটা বারো এটা নিয়ে কোনো ব্যবস্থা নিছেন? আপনাদের মিডিয়া হাউস গুলাতে প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন আছে। বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, যারা প্রশাসনের জায়গা আছে, বিএনপির যারা আছে, কয়টা ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতির সামনে এসে আপনাদের কাছে যে ক্ষমা চেয়ে যাবে, কিন্তু আপনি এই যে আলিফ ছেলেটার চোখ চলে গেল, তার চোখের রশ্মিটা আপনি ফিরায় দেন, সে যে অন্ধ হয়ে গেল সেটা ফিরায় দেন। আপনারা একই একটা টোন বারবার বলে যাচ্ছেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমার নিজের কাছে খুবই অবাক লাগছে। আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা মুক্তিযুদ্ধ দেখে এসছে, এত সিনিয়র মানুষ, তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে মানে মানে আমি বেশি সিনিয়র কিনা, মানে তাদের কথাবার্তা শুনে আমার এরকম ইম্যাচিউর মনে হচ্ছে। আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, মনে দেখেন আপনার ভালো নাও লাগতে পারে। আপনারা যেটা বারবার বলছেন যে জামাতকে নিয়ে আপনারা অনেক কথা বলেন, দেখেন মুক্তিযুদ্ধের সময়কার অবস্থান জামাতের এইগুলো নিয়ে আমিও এটাতে হ্যাপি না, আমিও স্যাটিসফাইড না। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত কারা করে দিল? এই বিএনপি তো করে দিছে। এই জুলাইয়ের আগ পর্যন্ত তো আপনারা জোট সঙ্গী ছিলেন, আপনারা তাদেরকে মন্ত্রিসভায় বসাইছেন। তাহলে এখন যে এই কথাগুলো বলেন, তাহলে বলার আগে আপনারা এই অ্যাকশন নেন নাই কেন? আপনাদের তরুণদের কাছে সব এক্সপেকটেশন, তরুণরা মুখে মধু লাগায় কথা বলবে, তরুণরা সাকা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত কারো মতো হইতে পারবে না, তরুণরা ফেরেস্তাদের মতো করে সব অ্যাক্ট করবে, কিন্তু আপনারা সব দুর্নীতি করবেন, অনিয়ম করবেন। সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আপনাদের মন্ত্রীরা যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলা তাহলে কেন করে? মানে আমি আপনাকে কি র্যান্ডম কি কথা বলতে পারছি এরকম তো না। বিগত সময় 17 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট কাঠামোতে তারা রয়েছিল, সেসব মন্ত্রী তারপরে এমপি এরা কি চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই? তার মানে কি তারা ধোয়া তুলসী পাতা, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না? ঠিক সেম গোজ ফর তো বিএনপি। তারা 6 মাসের মাথায় যেসব কাজকর্ম করছে, এই মীর শাহ আলমের 3টা চ্যানেলের 3টা একদম স্পেসিফিক রিপোর্ট বেরোইছে, সেটাকে হচ্ছে যে একদম নাই করে ফেলা হচ্ছে, ভ্যানিশ করে ফেলা হচ্ছে। তারা আলাদা করে বট অ্যাটাক দিয়ে এই প্রত্যেকটা নিউজ রিপোর্ট তারা সরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। একটা মন্ত্রণালয়ের কথা বললাম যেখানে এলজেডি প্রতিমন্ত্রী, তার মন্ত্রণালয়ের প্রায় 70% উপরে কাজ নিজের পরিবারের যে প্রতিষ্ঠান সেটাতে করাচ্ছে, এবং সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। তো তাকে আমি তাহলে কি চাঁদাবাজ বলবো, দুর্নীতিবাজ বলবো, লুটোত্রাজের এই জায়গাগুলোকে আমি আখ্যা দিতে পারবো না? তাকে আমার তাহলে খুব শুদ্ধ সুন্দর ভাষায় তাকে আমার সমালোচনা করতে হবে? না না না, উনি তো আসলে 17 বছর ধরে অনেক ত্যাগ তিতিক্ষা করে উপজেলা চেয়ারম্যান মেম্বার এগুলো হয়ে এসছে, সে তো ডিজার্ভ করে একটু পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য। আপনারা কি এটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে? অনেকগুলো পয়েন্ট বলেছেন, খুব চমৎকার করে। স্যার প্রথমে খালি একটা পয়েন্ট যদি আপনার কথার প্রেক্ষিতে বলি তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বিরোধী দলের ভূমিকা সরকারের স্তুতি বাক্য প্রয়োগ করা না। বিরোধী দলের ভূমিকাটাই হচ্ছে মানুষের
কখনো কখনো যে কথাগুলো তারা বলতে পারে না তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা। বোধ করি এখন যেই বিরোধী দল আছে তারা খুব ভালোভাবে সেই দায়িত্বটা পালন করার ক্ষমতা রাখে, কিন্তু মুশকিল হচ্ছে কখনো কখনো বক্তব্যে যে টোন, সেই টোনটা আসলে সবকিছু ছাপিয়ে যায়। সেই জায়গা থেকে প্রশ্নটা উঠছে যে নাসিরুদ্দিন আমি পাটোয়ারির যে বলছি যে বক্তব্যটা সেটা বিরোধী দলের অন্যভাবে জায়গা তো থেকে বলা যেত। বক্তব্যের টোন আমার মতে বেশ মানে নমনীয়। মানে আপনাদের কাছে যদি কঠোর মনে হয় থাকে, আমার কাছে মনে হচ্ছে বেশ নমনীয়। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণভোটের গণরায় যখন আপনারা বাস্তবায়ন করলেন না, আপনারা লিটারালি জনগণের সাথে প্রতারণা করতেছেন। আমি উত্তরবঙ্গের যে 8টা জেলায় প্রোগ্রাম করলাম, সেখানে আমি র্যান্ডম মানুষজনের কাছ থেকে শুনতেছি যে বিএনপি একটা প্রতারক রাজনৈতিক দল। এটা আমি বলতেছি না, আমার ব্যক্তিগত মতামত না। তাইলে আপনি যখন বলেন যে একটা চাওয়ালা হচ্ছে সংস্কার বোঝে না, চাওয়ালা গণভোটে আসলে না ভোট দিছিল, এটা হ্যাঁ ভোট হয়ে গেছে, কিন্তু তারা তো বলতেছে যে ভাই আমরা হ্যাঁ ভোট দিছি। আপনি এটা বলতে পারেন যে তারা হ্যাঁ ভোটের ফলে কতগুলো কি পরিবর্তন হবে সেটা তারা জানে না, কিন্তু তারা জানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেরকম নির্বাচন কমিশন সেখানে স্বাধীনভাবে ফাংশন করবে, যেখানে রাতের ভোট হবে না, আমিরামি ভোট হবে না, যেখানে আমরা স্বাধীনভাবে যারা হচ্ছে যে অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদক আছে, এগুলো ফাংশন করতে হবে, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে, এটা তারা বুঝেই সেখানে হ্যাঁ ভোট দিচ্ছে। সেটা যখন আপনারা অস্বীকার করে মানে সংসদে সেটাকে একদম বিতাড়িত করে ফেললেন, আপনারা এরকম গুম কমিশনের অধ্যাদেশ, তারপর এরকম গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলোতে সাফারার বিএনপি ছিল, সেগুলো যখন আপনারা সরিয়ে দিয়ে বলছেন না আরো জটিল, আরো নতুন করে এই সেই আইন আনবে, এই যে ভুজুং ভাজুং বুঝাচ্ছেন, সেই জায়গা থেকে যে 6 মাস ধরে বিরোধী দল মানে অনেক নমনীয় একটা আচরণ করছে, এটা আমার মনে হয় যে এটাও ঠিক না। কারণ বাংলাদেশের আরো মানুষের সাথে হার্ডেলে আমরা যাওয়া উচিত ছিল, সরকারি তাই তো? জি। বাংলাদেশের জনগণের সাথে সরকারি দল বিরোধী দল সবাই আসলে প্রতারণা করছে, কারণ আমরা তাদের ভাগ্য নিয়ে আসলে খেলছি। আচ্ছা। তারা এত কষ্ট করে 17 বছর পর এই মানে আমি তো বলবো যে এই যে বিএনপির যে এত অন্য যেসব রাজনৈতিক নেতারা এখন অনেক বড় বড় কথা বলে, তরুণদেরকে বলতেছে এই দেশপ্রেম শিখবে, এটা শিখবে, ওইটা শিখবে। আরে ভাই, তরুণরা দেশপ্রেম না হলে কি আবু সাইদের মতো মানুষজন হাত উঁচিয়ে কি তার জীবন দিয়ে ফেলতো নাকি? তা আপনাদের কয়জন এরকম সিনিয়র লিডার আছে যেরকম হাত উঁচিয়ে মৃত্যুবরণ করছে? কয়জন সিনিয়র লিডারের সন্তানরা আছে মারা গেছে? প্রত্যেকে লন্ডনে ছিল, প্রত্যেকটা বিদেশে ছিল, ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে। এই যে এখন ক্ষমতা আসছে, এখন এসে যে সালাউদ্দিন সাহেবের ছেলেকে তারা বিসিবিতে বসাচ্ছে, অমুকের ভাইকে অমুক জায়গায় বসাচ্ছে, আর মানে দিন শেষে সাফার তো করছে যে এই সাধারণ জনগণরা। একদম, আবার একদম। আপনারা এসে এখন এসএন আবার সাহেব, এই আপনি এই- যে পয়েন্টগুলো আমি বলিনি, বলেছেন, এখন এসে আবার আপনারা এই মায়াকান্নাটা দেখাচ্ছেন যে না, এই ছেলেরা আসলে আরো ওদের শিখতে হবে, বুঝতে হবে। এই পয়েন্টগুলো বোধ করি ইশতাক উলফাত এবং কামরুদ্দিন সবুজ আপনি শুনলেন। মানে সাইফ মুস্তাফিজের এই বক্তব্যগুলোর বেশ কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষও জানতে চাইবেন। তাদের কথা হচ্ছে ঠিক এই মুহূর্তে যেটা হলো, আলিফ নামে যে ছেলেটা, তার একটা চোখ চলে গেল, ওই চোখ তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো পাবলিক প্লেসে ক্ষমাও চেয়ে ফেলতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা সাইফ মুস্তাফিজ বলার চেষ্টা করলেন যে তরুণদেরকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু সিনিয়র নেতারা যারা আছেন তাদের তো কেউ কেউ দুর্নীতি করছে, সেই দুর্নীতির কথাগুলো তো আমরা খুব একটা বলছি না, আমরা তরুণদের উপরেই সবকিছু চাপিয়ে দিচ্ছি। কোনো ব্যাখ্যা, কোনো স্পেসিফিকেশন যদি আপনার দিক থেকে থাকে। জি। প্রথমেই বলতে হয় যে তরুণদের কথা তরুণ তরুণ বলি আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে খালি এনসিপি যারা করে, হ্যাঁ, এই কয়জনই তরুণ না, আমাদের দেশে আরো 4 থেকে 5 কোটি তরুণ আছে। জি। এবং তাদের ভবিষ্যৎটা গড়তে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের ভবিষ্যৎটা যদি সুন্দর হয় সেই পথ আমাদের দেখিয়ে দিতে হবে। কারণ আগের সরকার এগুলির কোনো কিছু চিন্তা করে নাই। সেই জন্য এখন আমরা বিএনপি 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে। এখনই আমি যদি বলি যে ওই মুস্তাফিজ সাহেবের কথা অবলম্বনে যে তারেক রহমান সাহেবকে বলতে হবে যে উনি সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার, তো আপনি কেবল 5 মাস গেছে, আমাদের তো ম্যান্ডেট 5 বছরের আছে। হ্যাঁ, এখনই আমাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেবে, রাজপথে তারা নামবে, সরকার থেকে সরিয়ে দেবে, এই সমস্ত কথা ইজ নট ওয়েলকাম। যেটা করতে হবে, তাদের চিন্তা করতে হবে দেশটার কথা আগে, চিন্তা করতে হবে পানি শুকিয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে এই ইনভেস্টমেন্ট কেমন করে আনা যায়, চিন্তা করতে হবে দেশটাকে এখন সবাই মিলে কাজ করে আমরা কেমন করে আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু, আমরা 71-এর যেই চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, 24-এর এই যোদ্ধারা যেইভাবে ভেবেছিল দেশটা হবে, সেই কাজটার দিকে না গিয়ে এই এনসিপি তাদের রাজনৈতিক বয়ান থ্রো করছে। এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে আমার মনে হয় ওনারা পলিসিগতভাবেই করেছেন যে তুমি সমস্ত কথা বলতে থাকবে,
দেশে অরাজক কথা হবে, এরকম ছেলেটা যে চোখ হারিয়েছে এরকম অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাবে, হ্যাঁ, আর আমরা অ্যাটেনশনটা পাবো, ফোকাসটা পাবো। এটা না করে আমি তাদের কাছে আশা করব যে তারা ব্যক্তিগত আক্রমণ, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা ছেড়ে তারা এনসিপি যদি এরকম প্ল্যান করেও থাকে যে নাসিরুদ্দিন পাটোয়ারি এভাবে বলতে থাকবে, উস্কানি দিতে থাকবে, বাকিরা কিছু করলে তারা সেই ইস্যুটাকে গ্র্যাব করবে, যদি এনসিপির মাথায় এই প্ল্যান থাকে, তাহলে সরকারি দলের মাথায় কি ব্যাকআপ কোনো প্ল্যান নাই? নিশ্চয়ই আছে, কিন্তু সরকার নিজেকে জি, ইয়ের মধ্যে রেখে, কিপিং দ্য রেইন ইন ইউর ওন হ্যান্ডস, জি, খুব সুন্দরভাবে তারা জিনিসটা পরিচালনা করছে। কোনোদিন এখন পর্যন্ত কোনো অত্যাচার বা কোনো ওই টাইপের কোনো কথাবার্তা, অ্যাগ্রেসিভ কোনো কথা সরকার পক্ষ থেকে বলা হয়নি। আমি এখনও জানি যে এই যে কাফফারা দিতে হবে তারেক রহমান সাহেবের কাছ থেকে কোনো একটা কটূক্তি আপনি শুনবেন না। সে কোনোদিনও তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে চাইবে না, কিন্তু আপনি সাধারণ মানুষকে নামিয়ে রাখতে করতে পারবেন না। কালকে রাত্রেবেলা মশাল মিছিল হয়েছে, হ্যাঁ, পুরান ঢাকা থেকে বিএনপি অফিস পর্যন্ত, সেখানে সতর্ক করে দেওয়া হয়েছে এনসিপিকে এই সমস্ত থেকে বিরত থাকবার জন্য। আমি একটু কামালউদ্দিন সবুজ আপনার মতামত নেই। এস এম সাহেব মুস্তাফি যে কথাগুলো বলেছেন, জুলাইয়ের সময় তারা যেভাবে রাস্তায় ছিলেন, পথে ছিলেন, এবং সেই জায়গা থেকে এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, সেই জায়গা থেকে তার যে উপলব্ধি সেটা ধরে ধরে তিনি বলেছেন, এবং এটাও বলেছেন যে সেই সময় হয়তো বিএনপি সিনিয়র যারা নেতারা আছেন তাদের পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পরবর্তীতে যখন দেশে নতুন সরকার এলো এবং সেই সরকার আসার পর গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই মন্ত্রীদের, সেই নেতাদের সন্তানরা, তাদের পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে যাচ্ছে। এটা আক্ষেপটা এনসিপির পক্ষ থেকে আমি আগেও পেয়েছি, এখনো এস এম সাহেব মুস্তাফিজ পয়েন্টটা নোট করলেন। আপনার কি মনে হয় এই জায়গাটা কি কোনো গলদ হচ্ছে? এটা কি সরকারের কি সত্যিকার অর্থে ভাবার প্রয়োজন নেই? তরুণদের কথা কতটা ভাবছে আসলে এই জায়গায় সরকার? প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, এটার আমি এর আগেও বলেছি, তার মেইন স্টেক হোল্ডার ছিল তারা। কারণ এই ভিতটা তৈরি হয়েছে গত 16-17 বছরে, যে গণঅভ্যুত্থানের হঠাৎ করে হয়ে যায় নাই। এটা দীর্ঘ একটা আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে এই যে 2/3 মেজরিটি নিয়ে এই গভর্নমেন্ট আসলো, এদের মধ্যে যারা তরুণদের কথা বলা হচ্ছে, এই যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসছে, এরা অতীতে একাধিকবার ক্ষমতায় এসেছে, আবার বিরোধী দলও ছিল, এবং সবচেয়ে পরিণত একটা রাজনৈতিক দল বাংলাদেশের। তাদের মাথায় কি এই পরিকল্পনা নেই? এটা যদি কেউ বলে থাকে, তা যদি বিশ্বাস করে, তারা ভুল চিন্তা করবে। সেটা হচ্ছে যে এই যে তরুণদেরকে, এখনকার যে তরুণরা, তারা কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটাকে কিভাবে ধারণ করতে হবে, সেটা কিভাবে তারা এই যে রাজনৈতিক দল হিসাবে কিভাবে তারা এটাকে অ্যাকোমোডেট করবে, সেই পরিকল্পনা নিশ্চয়ই সরকারের আছে। এবং আপনি আপনি দেখেন, না আমি আসছি, আপনি যে বর্তমান যে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে অনেক কথা বলেছেন এবং তার অনেক বিতর্কিত বক্তব্য নিয়েও বলেছেন। আপনি কি এখনো অ্যাক্টিভ বক্তব্য পেয়েছেন এই সরকারের কাছ থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে? খুব রিঅ্যাকশন। তাহলে এই যে একটা পরিণত রাজনৈতিক দলের যে আচরণ করছে, সেটা কি আপনার সেখান থেকে কি শেখার কিছু নেই? একটা জিনিস, সেখান থেকেও শেখার কিছু আছে, আমি মনে করি শেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন যে রাজনৈতিক দলের সন্তানরা মারা যায় নাই, এটা তো আপনি এভাবে কামনা করতে পারেন না। প্রথম কথা হচ্ছে যে কোনো মৃত্যুই আমরা কামনা করি না। যারা আমাদের শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের কান্না আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের অনেক শ্রদ্ধা আছে। যারা আমাদের কাছে চলে গেছে, তারা চলে গেছে বলেই তো আমরা আজকে এখানে মুক্ত মনে কথা বলতে পারছি। না, বিএনপি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন করেনি? তাদেরকে নেতা কর্মীরা মারা যায়নি? তারা কি গুম হয়নি? তাদেরকে একটা জুডিশিয়াল কিলিং হয়নি? এখানে কার সন্তান? প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের সন্তান হিসেবে বিবেচিত। আপনি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক নেতার সন্তান মারা গেছে কিনা সেটা বললে এটা মনে হয় খুব লজিক্যাল কথা হবে না, আমি মনে করি না। কারণ যে কেউ মারা গেলে আপনার একটা বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটা অনেক বড়, এবং আমি তো মনে করি এখানে উনি অবশ্যই একজন বড় রাজনৈতিক দল। এই পয়েন্টটা একটু আপনাকে দিই, হয়তো সাহেব মুস্তাফি সেটাই বলতে চাচ্ছিলেন। দেখুন,
বিসিবির একটা গুরুত্বপূর্ণ পদে, যেখানে বলা হচ্ছে যে মন্ত্রীদের খুব কাছের তাদের সন্তানরা, তাদের আত্মীয় স্বজনরা এই জায়গায় বসে আছে। এটা তাদের দিক থেকে একটা অভিযোগ ছিল, যে অভিযোগটা এখনো তিনি করলেন। আমি সেটা একটু ব্যাখ্যা জানতে চাই আপনাকে। না, সেটা হচ্ছে যে এখন মনে করেন বিসিবির যে আপনার ফুটবল ফেডারেশনের যে চেয়ারম্যান, যে মানে যে প্রেসিডেন্ট হচ্ছে বাফুফে, যেটা আমি একটু বলি যে আপনার তাবিদ আউয়াল, উনি নিজেও একসময় ফুটবলার ছিলেন। উনি ইট হ্যাপেন্স যে উনি ফুটবলের জন্য অনেক কিছু আমি করেছেন, আসছি, উনি কিন্তু এর আগেও কিন্তু এই ফুটবল ফেডারেশনে ছিলেন। আমার কথা হচ্ছে এখন উনি সভাপতি হয়েছেন, এখন উনি ঘটনাচক্রে আব্দুল আল মিন্টু সাহেবের ছেলে, যিনি নিজেও রাজনীতি করেন এবং মন্ত্রী। আপনি যদি ওটাকে এভাবে রিলেট করেন, আমার মনে ঠিক হবে না। রাজনৈতিক দলের নেতা হিসেবে উনি বলতে পারেন, এবং সেই একইভাবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কেউ যদি কোনো জায়গায় অ্যাকোমোডেটেড হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছে, সালাউদ্দিন আহমেদের কথা পয়েন্ট করেছেন স্পেসিফিক্যালি। কি বলেছেন একটু একটু ক্লিয়ার করবেন এক লাইনে? জি, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলের কথা বলছি, যাকে বিসিবিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি আমার জানা মতে তরুণ অবস্থা থেকে কোনো ক্রিকেট সংগঠক বা এরকম কোনো কানেক্টিভিটি আমার জানা মতে বিসিবির কনস্টিটিউশনে বা বিরো গঠনে এমন কিছু কি লেখা আছে যে সালাউদ্দিন সাহেবের ছেলেকে দেওয়া যাবে না? লেখা না যে ওনার ছেলেকে দেওয়া যাবে না। আমি এটা বলতে, আপনি চাইলে তখনও কথা বলতে পারেন। এক মিনিট বলুন, কারণ আমার বিরতিতে যেতে হবে। আমি একটু শেষ করি, আমি ওনাটা শুনলে তারপর আমরা বলতে সুবিধা হবে, তাহলে একবারে আমি শুনে ফেলবো। হ্যাঁ, এক মিনিট প্লিজ। আমি যেটা বলতেছি যে হ্যাঁ, এটা হয়তো তার গঠনতন্ত্রে লেখা নেই, কিন্তু 17 বছর ধরে আপনারা যারা কথা বলে আসছেন, এটা বিরোধী তো কথা বলছেন যে দলীয়করণ করা হয়েছে, পরিবারতান্ত্রিকের জায়গা থেকে। ব্যান্ডিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি, আপনি ওরা বুঝতে পেরেছেন না ওনার কথার পয়েন্টটা, যে 17 বছর ধরে পরিবারতন্ত্র বা দলীয়করণ এরকম কথা আমরা বলেছি, প্রতিবাদ করেছি, এখন সেটাই ঘটছে, এটাই হয়তো বলতে চাচ্ছেন তিনি। জি, আমার কথাটা হচ্ছে যে এই ধরনের এখনো বলার সময় আসেনি, মাত্র 5 মাস হয়েছে, হয়তো 2-1টা জায়গায় হয়তো হতেও পারে। কারণ আমি নিশ্চয়ই বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তারা নিশ্চয়ই এই ধরনের সমালোচনা থেকে এটার কোনো পয়েন্ট থাকলে নিশ্চয়ই এটা গুরুত্বের সঙ্গে দেখবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে আপনার দলীয়করণ করে আপনি পরিবারতন্ত্রের যে সেটা বিএনপি করে ফেলেছে 5 মাসে, এটা যদি বলে তাহলে এটা তো খুবই অবান্তর একটা কথা হবে। এখনও 5 মাস বয়সে সরকার এমন কিছু করে নাই আপনি কাফারা দিতে হবে। আমি এখন পর্যন্ত দেখি নাই 3 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, সেটা এখনও আপনি দেখেন। এখন পর্যন্ত বাংলাদেশের প্রতি রাজনৈতিক দলগুলি মিছিল মিটিং থেকে শুরু করে তাদের ইচ্ছা মতো কথা বলছে। আপনি কি কোনো একটা গ্রেপ্তার দেখেছেন? দেখি নাই তো। কোন জায়গায় কি লেখালেখি, গণমাধ্যমে এমন কোন জায়গা আছে যেখানে লেখালেখি হচ্ছে? না, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেনসিটিভ, সেটাও তো বলতে পারছি। আসতেছি, দেখি নাই তো কোনো জায়গায় থেকে সরকার থেকে বা কোনো জায়গা থেকে বলা হচ্ছে। আমিও তো গণমাধ্যম কর্মী, আপনিই বলেন না কেন, কোনো জায়গা থেকে মানে প্রাইভেট সেক্টর থেকে হোক বা পাবলিক সেক্টর থেকে এমন কোনো নির্দেশনা আসছে যে লিখতে পারবেন না, এটা বলতে পারবেন না, তাহলে আপনি আজকে যে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেই দিকে মনোনিবেশ না করে, আজকে তো এনসিপির সংসদ সদস্যরা আপনার পার্লামেন্টেও আছেন। এ পর্যায়ে কথা বলতে চাই, যেটা আমরা শিরোনামে জানিয়েছিলাম, যে মার্কিন অর্থনৈতিক সুরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সার্জিও গোর বেশ কিছু কথা বলেছেন। সেই কথাগুলোর মাঝখান থেকে কিছু আশাবাদের বিষয় এসেছে, যেমন ঢাকায় আসছে বিনিয়োগে আগ্রহী 25টি মার্কিন প্রতিষ্ঠান। ব্যবসায় গতি আনতে প্রধানমন্ত্রী আবার 24 ঘন্টা সমস্ত বন্দর চালু রাখার কথাও বলে দিয়েছেন। কাজে সামনের দিনে ব্যবসার যে ক্ষেত্র, সেটা ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা আলাপ করতে চাই। এবং এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং আমার সাথে যে দুজন অতিথি আছেন তাদের দুজনকে আপনি চেনেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কামাল উদ্দিন সবুজ। তারাও হয়তো আলাপে আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে এক বাক্যে যদি জেনে নিতে চাই, সার্জিও গোরের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাৎ থেকে আমরা কি আশাবাদ পাচ্ছি? মানে যেই ভঙ্গুর অর্থনীতির কথা আমরা বলছি, সেই জায়গা থেকে এমন কোনো আলো কি দেখতে পাচ্ছি যেটা দিয়ে আসলে কিছুটা হলো আশাবাদ পেতে পারি আমরা? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনার মাধ্যমে 71 টিভিতে যারা দেখছেন সবাইকে। আসলে হচ্ছে কি, যে কোনো বিজনেস অপরচুনিটি কিন্তু আমাদের দেশের জন্য ভালো। আর হচ্ছে যে আমরা যে পথে যাচ্ছি, ধরেন মোর অপশন সবসময় কিন্তু রিস্ক রিডিউস করে, আর ওয়ান অপশন অলওয়েজ ইট ইজ রিস্ক। সেক্ষেত্রে আমরা ধরেন অনেকেই বলছে আমরা কি
আমেরিকামুখী যাচ্ছি না চায়নামুখী যাচ্ছি। তা আমি বলবো যে আমাদের তো বোথ অপশনই থাকা উচিত, কারণ একটা অপশন সবসময় কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমেরিকার সাথে তো বাণিজ্য আমাদের আগেও ছিল এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং বিশেষ করে আরএমজি সেক্টরে আমাদের ছিল, আছে, আরো কিছু অপরচুনিটি এখন হতে যাচ্ছে। সো সাউন্ডস গুড আমাদের জন্য। আমাদের এই ধরেন এই 16-17 বছর বঙ্গর অর্থনীতির পর আবার আমাদের অর্থনীতি পুনরুদ্ধার, আবার ঘুরে দাঁড়ানোর সুযোগটা হচ্ছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য ভালো একটা নিউজ এবং সুসংবাদ হতে যাচ্ছে আমি মনে করি। খুব স্পষ্ট কথা। কামরুদ্দিন শুভ, যদি আপনার একটা ছোট মতামত আমি এই ক্ষেত্রে নিয়ে পেতে পারি, যে আমরা যখন দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে যাচ্ছেন, তখন হয়তো বলা শুরু হলো যে বাংলাদেশ চীনমুখী হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের যিনি আসলে মার্কিন প্রেসিডেন্টের খুব কাছের মানুষ, সার্জিও গোর, আন্তর্জাতিক বিষয়ক দূত, তিনি বাংলাদেশ ঘুরে যাচ্ছেন এবং তিনি আসলে সে আশাবাদ দিচ্ছেন যে 25টি মার্কিন বড় প্রতিষ্ঠান জায়ান্ট তারা বাংলাদেশে আসবে। ওদিকে ভারত বলছে যে তারা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। চিন্তা করে দেখতে পারেন যে চীন, যুক্তরাষ্ট্র, ভারত এরা কিন্তু খুব বেশি কেউ কারোর সাথে বন্ধুত্ব নাই, বরং বৈরিতার মধ্যে রয়েছে। আমরা আসলে ফরেন ডিপ্লোমেসিটি কিভাবে চালাচ্ছি? হ্যাঁ, আপনার কথা প্রশ্ন থেকে আমি উত্তরটা দিতে চাই। এই আপনি যে তিনটা দেশের কথা বললেন, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, তাদের মধ্যে অনেক বেশি বন্ধুত্ব নাই, আবার নানা ইকুয়েশনে বন্ধুত্ব কিছু আছে, দ্বৈরথও আছে। সেটা তো ওয়ার্ল্ড অর্ডার এগুলো আছে, থাকবে, এটা তো নতুন কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম একটা ফেসিবাদের পতনের পরে নতুন এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে উনি প্রথম যে বিদেশ সফরটা করেছেন, প্রথম উনি কিন্তু মালয়েশিয়াতে গিয়েছিলেন, সফট ডিপ্লোমেসি। এরপরে উনি চীনে গেছেন। এখন কথাটা হচ্ছে এরপরে এখন আপনি যদি এটাকে এইভাবে কেউ যদি রিলেট করে যে এরকম যে চীনের সফরের পরে বিশেষ করে চীনটাকেই তো ফোকাস করা হচ্ছে, মালয়েশিয়াকে ফোকাস করা হচ্ছে না, যে এরপরে আপনার মার্কিন যে রাষ্ট্রদূত, উনি মার্কিন প্রশাসনের যে বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ, এরকম বলা হয়ে থাকে। এবং কোনো এই ধরনের বলা হচ্ছে যে তাকে স্পেশালি অনেক কিছু বার্তা দিয়ে এখানে পাঠানো হয়েছে, নানা কিছু আছে গণমাধ্যমে। আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ বর্তমান বিশ্বে এখন যে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডার এই যে জায়গায় দাঁড়িয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যারা আমরা বিএনপির কথা বলছি, যাদের ফিলসফি, যে ফিলসফিটাকে, যে স্লোগানটাকে তারা সামনে রেখে নির্বাচনটা করেছেন যে সবার আগে বাংলাদেশ, এটাকে ইন্টারপ্রিটেশন যদি আমরা করি লম্বা আলোচনা, সেটা যদি না যে আমি স্বল্প কথা এভাবে বলি, যদি আমরা এতটুকু বলি যে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই 18 কোটি বা 19 কোটি মানুষ, এদের যে স্বার্থ, এদের যে মনে করেন পানির স্বার্থ, এদের যে মনে করেন অর্থনৈতিক স্বার্থ, আজকের যে ভঙ্গুর অর্থনীতির পরে এদের গভর্নমেন্টটা আসলো, এখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিয়ে সবার আগে বাংলাদেশ যদি হয়ে থাকে, আমি যতটুকু বুঝি, সেই অর্থে যদি আমার চীনের সঙ্গে যতটুকু সহযোগিতার দরকার সেটা করার দরকার সেটা করবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যে অপশনগুলি খোলা আছে, যে যে জায়গাগুলো আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, সেই জায়গাগুলি করবে, সেইগুলো ওপেন রাখবে, আরো শক্তিশালী করবে। ভারতের সঙ্গে যতটুকু দরকার সেটা করবে। শুধু তাই নয়, তিনটা দেশ কেন, পৃথিবীতে অনেক দেশ আছে, অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক আছে। আজকে যদি আপনার আমরা যে রেমিটেন্সের কথা বলি, আমাদের তো এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম প্রধান দুটি আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স এবং আরএমজি সেক্টরের ইয়ে। তাহলে যারা সারা পৃথিবীতে প্রায় 2 কোটির কাছাকাছি যে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি আমরা, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অন্যান্য দেশেও আছে না? তো তাহলে আমাদের সেই জায়গায়ও তো আমাদের কাজ করার ব্যাপার আছে। শুধু তাই নয়, যে ব্যবসা বাণিজ্যের কথাটা, যেটা তার মানে প্রধানমন্ত্রীর কথা বললেন, যে এই যে ব্যবসা বাণিজ্য যে স্লথ গতি আসলো, ব্যবসা বাণিজ্য যে নাই বলা হচ্ছে, এটাকে গতিশীল করার জন্য, এটাকে আবার ট্র্যাকে তোলার জন্য, যে আমরা আজকে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 24টি শীর্ষস্থানীয় যে আপনার বিজনেস হাউস, তাদের 25টি প্রতিষ্ঠানের তাদের অনেকে এখানে আসছে, 40 জন না কত, 40-এর অধিক। এটা একটা আশাব্যঞ্জক, ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। চীনে যাই হোক, একদম শেষের দিকে আমি সবশেষ ছোট একটা মন্তব্য নিতে চাই যে উলফাত, আমরা বলছিলাম যে বাংলাদেশ সবার আগে এরকম একটা মাইন্ডসেট নিয়ে এবার দেশটা চলছে, কিন্তু মুশকিল হচ্ছে যেই দেশগুলো আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করার কথা, মানে ডেভেলপমেন্ট পার্টনার হওয়ার কথা, সেই দেশগুলোতে একটা আরেকটার সাথে বৈরিতায় লিপ্ত। আমরা আসলে এই জায়গা থেকে কিভাবে টিউন করবো নিজেদেরকে? দেখেন,
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা কঠিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা হচ্ছে সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা, তার চায়না যাওয়া, এই আমেরিকান সব কোম্পানিজগুলি আসা। কিন্তু আমি আশা করি যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো রিলেশনশিপ হবে, কারণ আমাদের চতুর্দিকে ইন্ডিয়া। হ্যাঁ, তো এখন হাসিনাকে ওখানে রেখে এই 20,000 আওয়ামী লীগের ওখানে রেখে খুব বেশি কমফোর্টেবল ফিল করবো না আমরা। তো এটার একটা সমাধান আমি আশা করি খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে আসছে, এই যে আমরা ইনভাইট করছি তাদেরকে, এখানে আমি আমাদের তৌফিক ইসলাম মিথিল ওনার কাছ থেকে, মিথিল সাহেবের কাছ থেকে আমি জানতে চাইবো যে আমাদের ওরা যে আসছে, আমাদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে এদেরকে ফ্যাসিলিটেট করবার? এই যে আমাদের উই মাস্ট বি বিজনেস ফ্রেন্ডলি। হ্যাঁ, মানে আমাদের ইকোসিস্টেম তৈরি করতে পেরেছি এক্স্যাক্টলি। আর আমাদের আমলাতন্ত্র ইজ ভেরি ডেঞ্জারাস। একদম একদম। একটু শুনে এই ব্যাপারে ওনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। ধন্যবাদ। আসলে প্রকৃত অর্থে আমরা এই আওয়ামী ফ্যাসিস্ট সময়ে ওয়ান ডাইমেনশনাল রিলেশন এবং অ্যাপ্রোচে ছিলাম এবং মোস্টলি ভারতমুখী ছিলাম। এখন এই যে মাল্টি ডাইমেনশনাল আমাদের বিজনেস অপরচুনিটি হচ্ছে, যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় ব্যালেন্স অ্যাপ্রোচ, এবং ব্যালেন্স অ্যাপ্রোচটা কিন্তু সবসময় রিস্ক রিডিউস করে। এবং স্বাভাবিকভাবে অর্থনীতির ক্ষেত্রে এই মাল্টি ডাইমেনশনাল আমাদের যখন অপরচুনিটি থাকে, আমাদের অর্থনীতির চাকা কিন্তু সবসময় সচল থাকে। আর আমরা যদি সেটাকে ওয়ান ওয়ে নিয়ে যাই, ওয়ান মেরু কেন্দ্রিক অপরচুনিটিতে নিয়ে যাই, যেটা আগে ছিল, সেটা কিন্তু অলওয়েজ রিস্ক থাকে। এই যে কথাটা প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বারবার বলছেন, সবার আগে বাংলাদেশ, এই কথাটার অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে কিন্তু অনেক কিছু আছেন। আমাদের কথা হচ্ছে যে যেটা সবার আগে বাংলাদেশ, এটার তাৎপর্য হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে অপরচুনিটি গুলো আছে, আমরা সেগুলোকে ইউটিলাইজ করে ভারতের সাথে সেই এরিয়াতে আমরা বাণিজ্যের যে আমার যে রাতে একটা সংবাদ শুরু হয়ে যাবে, আমাকে শেষ করতেই হচ্ছে। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি যে সবার আগে বাংলাদেশ, এই থিমটার উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে যেই সুবিধাটা পাওয়া যাবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ সবার সাথে আসলে সেই কাজটা করতে চায়। সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক আপনাকে ধন্যবাদ, একটি দীর্ঘ সময় ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।